তো বন্ধুরা, সবার আগে আমরা জেনে নেব ব্লাড প্রেশার, যেটাকে বাংলায় রক্তচাপ বলা হয়, তার সম্পর্কে। তো ব্লাড প্রেশার বা রক্তচাপ মানে কি? মনে করুন যে রক্তনালী দিয়ে যখন রক্ত প্রবাহ হচ্ছে, সেই সময় ধমনীর গায়ে রক্ত দ্বারা যে চাপ সৃষ্টি হয় সেটাকে বলা হয় রক্তচাপ। তো রক্তচাপ, যেটাকে ইংলিশে ব্লাড প্রেশার বলা হচ্ছে, সেটা সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে বলা হয় উপরের ব্লাড প্রেশার, যেটার রেঞ্জ থাকে 110 থেকে 130 মিলিমিটার অফ মার্কারি, এবং নিচের প্রেশারকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেটার রেঞ্জ থাকে 70 থেকে 90 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিশ্রাম অবস্থায় যে ব্লাড প্রেশার থাকা উচিত সেটা সাধারণত 120/80 মিলিমিটার অফ মার্কারি বলা হয়। এবং তার সাথে মনে রাখবেন, বয়স অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু আলাদা হয়। যেমন নিউলি বর্ন বেবিদের ক্ষেত্রে রক্তচাপ 95/55 মিলিমিটার অফ মার্কারি হতে পারে, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে সেটা 150/90 মিলিমিটার অফ মার্কারি হতে পারে, যেটা তাদের ক্ষেত্রে স্বাভাবিক। যদি কোনো কারণে ব্লাড প্রেশার স্বাভাবিক অবস্থায় প্রাপ্তবয়স্কদের 130/90 বেশি যদি হয় বা 140/90 বেশি যদি হয়, সেটাকে উচ্চ রক্তচাপ বলা হতে পারে। যে যন্ত্র দ্বারা আমরা ব্লাড প্রেশার মাপবো সেটাকে বলা হয় স্পিগমোম্যানোমিটার। কিন্তু এই যন্ত্রের সাথে কানের মধ্যে স্টেথোস্কোপ লাগিয়ে হৃদস্পন্দনকে অনুভব করে সেই যন্ত্র অর্থাৎ স্পিগমোম্যানোমিটারের সাহায্যে ব্লাড প্রেশারকে মেজার করা হয়। এবং মনে রাখবেন বন্ধুরা, স্পিগমোম্যানোমিটার হচ্ছে ম্যানুয়াল প্রসেস দ্বারা ব্লাড প্রেশার বা রক্তচাপ নির্ণয় পদ্ধতি নির্ণয় করা যায়। কিন্তু ডিজিটাল যুগে বর্তমানে যে সমস্ত মেশিন রয়েছে, সেই সমস্ত মেশিন দিয়ে পরিমাপ করলে কিছুটা ভুল ত্রুটি হতে পারে, কিছুটা কম বা কিছুটা বেশি আসতে পারে। এরপর বন্ধুরা, আমরা জেনে নেব বডি টেম্পারেচার বা শরীরের তাপমাত্রা সম্পর্কে। শরীরের তাপমাত্রা প্রত্যেকটা মানুষের একটা স্বাভাবিক অবস্থায় থাকে। যেমন মনে করুন 92 থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইট, যেটাকে সেলসিয়াসে 37 ডিগ্রি সেলসিয়াস নর্মাল ধরা হয়। সেটা কিন্তু বিভিন্ন কন্ডিশনে কিন্তু ভ্যারি করতে পারে। যদি আপনি একটু দৌড়ে আসেন বা আপনি যদি কোনো কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনার শরীরের তাপমাত্রা একটু বেশি থাকবে। কিন্তু কোনো কারণে এই তাপমাত্রা যদি 99 ডিগ্রি ফারেনহাইট যদি থাকে, তাহলে সেটাকে লো ফিভার বলা হবে। বা সেটা যদি 100.4 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে সেটাকে হাই ফিভার বলা হবে। হাই ফিভার মানে বুঝতে হবে যে শরীরে কোনো অসুস্থতা বা কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হয়েছে। এই বডি টেম্পারেচার মাপার যে যন্ত্র, অর্থাৎ যেটা সাহায্যে আমরা মাপতে পারবো শরীরের তাপমাত্রা কী রয়েছে বা জ্বর হয়েছে কিনা, সেটাকে বলা হচ্ছে থার্মোমিটার। এরপর বন্ধুরা, আমরা জেনে নেব ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ সম্পর্কে। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে রক্তের মধ্যে গ্লুকোজের উপস্থিতি কিন্তু থাকে। সেটা স্বাভাবিক অবস্থায় 100 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম হলে ফাস্টিং অবস্থায় সেটাকে নর্মাল ধরা হয়। তো এই ব্লাড গ্লুকোজ ব্যাপারটা কি সেটা আপনাদের বোঝার খুব দরকার। আমরা যে খাবারটায় খাই না কেন, সেটা ভেঙে গিয়ে সেটা গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। সেই গ্লুকোজটা রক্তের মধ্যে রিলিজ হয়ে যায়, এবং এইটাই হচ্ছে আমাদের শক্তির একটা প্রাইমারি সোর্স, মানে মুখ্য একটা উৎস বলতে পারেন। তো এই ব্লাড সুগার যদি কোনো কারণে বেড়ে যায় রক্তের মধ্যে, তখন আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে বিটা নামক একটা সেল থাকে, সেখান থেকে ইনসুলিন খরিত হয় বা নিঃসরণ হয়, যেটা অতিরিক্ত গ্লুকোজ যে ক্ষরণ হলো বা নিঃসরণ হলো সেটাকে কমিয়ে দেবে। কীভাবে কমাবে? সেই গ্লুকোজটাকে সেলের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। তো এর ফলে কি হবে, গ্লুকোজের লেভেলটা ব্লাড থেকে অনেকটা কমে যাবে। তো টেস্ট করার জন্য ফাস্টিং অবস্থায় যেটা বললাম 100 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম হলে সেটাকে নর্মাল ধরা হবে। যদি কোনো কারণে কোনো ব্যক্তির সেটা যদি 100 থেকে 125 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তাহলে বুঝতে হবে তিনি প্রি ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন, মানে ডায়াবেটিক্স এখনও হয়নি, মানে সুগার পেশেন্ট এখনও হয়নি, হতে চলেছেন। যদি কোনো কারণে কোনো ব্যক্তির 125 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়, তাহলে কিন্তু বুঝতে হয় তিনি সুগারের পেশেন্ট। এবং যদি খাওয়ার পর ব্লাড গ্লুকোজ সুগার টেস্ট মেজার করা হয়, খাওয়ার অন্তত 2 ঘন্টা পর, সেটা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট বলা হয়। সেটা নর্মাল রেঞ্জ হচ্ছে 140 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম। আর যে কোনো অবস্থায়, যেটাকে র্যান্ডম ব্লাড সুগার বলা হচ্ছে, সেটাও কিন্তু রেঞ্জ 140 মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার কম হলে সেটাকে স্বাভাবিক কিন্তু ধরা হবে। এরপর বন্ধুরা, আমরা রক্ত সম্পর্কে জেনে নেব। রক্ত মানে হিউম্যান ব্লাড। হিউম্যান ব্লাডের মধ্যে কী কী থাকে
55% থাকে প্লাজমা, 44% থাকে আরবিসি, 1% থাকে ডাব্লিউবিসি এবং প্লেটলেট। অর্থাৎ 55% যে প্লাজমা থাকে, প্লাজমার মধ্যে জল, প্রোটিন, ইলেকট্রোলাইটস, ওয়েস্ট প্রোডাক্ট এই সমস্ত কিছু থাকে, এবং 44% থাকে লোহিত রক্তকণিকা যেটাকে আরবিসি বলা হচ্ছে, এবং 1% থাকে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল এবং অণুচক্রিকা অথবা প্লেটলেট কিন্তু থাকে। মনে রাখবেন যে প্রাপ্তবয়স্ক পুরুষদের শরীরে যতটা পরিমাণ রক্ত থাকা উচিত সেটা হচ্ছে 5.5 লিটার, মানে 5.5 লিটার রক্ত থাকা উচিত, এবং মহিলাদের ক্ষেত্রে 4.5 লিটার রক্ত থাকা উচিত। এবার আপনাদের মনে রাখতে হবে শরীরে যে লোহিত রক্তকণিকা থাকে, তো স্বাভাবিক অবস্থায় পুরুষদের শরীরে লোহিত রক্তকণিকা থাকা উচিত 5.5 মিলিয়ন পার মিলিমিটার কিউব, এবং মহিলাদের শরীরে যেটা থাকা উচিত 4.5 থেকে 5 মিলিয়ন পার মিলিমিটার কিউব। 1 মিলিয়ন মানে 10 লক্ষ, এটা আপনাদের মনে রাখতে হবে। তো লোহিত রক্তকণিকার যে মেন কাজ, প্রধান কাজ, সেটা হচ্ছে অক্সিজেনটাকে লাংস থেকে, ফুসফুস থেকে সম্পূর্ণ শরীরে পাঠাতে কিন্তু সাহায্য করে, এবং সম্পূর্ণ শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড লাংসের মধ্যে বা ফুসফুসের মধ্যে ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করে। এছাড়া আরও অন্যান্য কাজও রয়েছে। এবং এই ক্ষেত্রে মনে রাখবেন যদি কোনো ব্যক্তির ম্যালেরিয়া নামক রোগটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লোহিত রক্তকণিকার সংখ্যা কিন্তু অনেকটা কমে যায় বা ডিক্রিজ হয়ে যায়। এরপর বন্ধুরা আপনারা মনে রাখবেন যে আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বা যেটাকে ইংলিশে ডাব্লিউবিসি বলা হয়, যার প্রধান কাজ হচ্ছে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা। তো এর যেটা স্বাভাবিক সংখ্যা থাকা উচিত সেটা কত, সেটা হচ্ছে 6000 থেকে 8000 পার মিলিমিটার কিউবে থাকা উচিত। যদি কোনো কারণে কোনো ব্যক্তির শরীরে এইডস ধরা পড়ে, এইডস নামক রোগ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউবিসির সংখ্যা কিন্তু অনেকটা কমে যায়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এরপর বন্ধুরা আপনারা মনে রাখবেন যে প্লেটলেট, যেটাকে বাংলায় অণুচক্রিকা বলা হয়, যার প্রধান কাজ হচ্ছে কোথাও যদি আমাদের শরীরে কেটে যায় তো যে রক্ত বের হয় সেই রক্তটা তৎক্ষণাৎ জমাট বাঁধতে বা রক্ত তঞ্চন হতে কিন্তু সাহায্য করে। তো এই অণুচক্রিকা যেটা আমাদের শরীরে থাকা উচিত সেটা হচ্ছে 1.5 লক্ষ থেকে 4 লক্ষ প্রতি মিলিমিটার কিউবে কিন্তু থাকা উচিত। তো অনেক রুগীদের যাদের ডেঙ্গু ধরা পড়ে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই অণুচক্রিকা বা প্লেটলেটের সংখ্যা কিন্তু অনেকটা কমে যায়। এরপর বন্ধুরা আমরা জেনে নেব যে হিমোগ্লোবিন সম্পর্কে। তো হিমোগ্লোবিন, যেটাকে শর্ট ফর্মে এইচবি বলা হয়, তো হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে, যার কারণে লোহিত রক্তকণিকার রং কী হয়, লাল হয়। তো এই হিমোগ্লোবিনের পরিমাণ যেটা পুরুষদের শরীরে থাকা উচিত সেটা হচ্ছে 13.5 থেকে 16.5 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত, এবং মহিলাদের শরীরে 12.5 থেকে 15.5 গ্রাম পার ডেসিলিটার থাকা উচিত। এবং মনে রাখবেন যে একটা লোহিত রক্তকণিকার মধ্যে প্রায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন কিন্তু উপস্থিত থাকে। 1 মিলিয়ন মানে কিন্তু 10 লক্ষ, তার মানে 280 মিলিয়ন মানে হচ্ছে 2800 লাখ হিমোগ্লোবিন কিন্তু একটা মাত্র লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। আর এটাও মনে রাখতে হবে যে একটা মাত্র হিমোগ্লোবিন, একটা মলিকিউল হিমোগ্লোবিন 4টা অক্সিজেন মলিকিউলকে কিন্তু ক্যারি করে। এটা কিন্তু আপনাদের সবসময় মনে রাখতে হবে। এরপর বন্ধুরা আমরা জেনে নেব হার্ট রেট বা পালস রেট সম্পর্কে। হার্ট রেট বা পালস রেট, যেটাকে হৃদস্পন্দনের হার বলা হয়, অর্থাৎ প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হচ্ছে সেটাকে নির্ণয় করাকে বলা হয় হার্ট রেট। অর্থাৎ আমরা জানি যে প্রতি মিনিটে 72 বার যদি হৃদস্পন্দন হয় তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক। যদি কোনো কারণে এই হৃদস্পন্দনের হার যদি 90 থেকে 120 পার মিনিট হয় তাহলে সেটাকে উচ্চ বলা হবে, বা ইংলিশে যেটাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। আর যদি সেই হার্ট রেটটা যদি 40 থেকে 60 প্রতি মিনিটে হয় তাহলে সেটাকে বলা হবে ব্রাডিকার্ডিয়া, মানে স্লো হার্ট রেট। স্লো হার্ট রেট হওয়া মানে হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু হতে পারে। বিশ্রাম অবস্থায় সেটা আলাদা হয় এবং আপনি কার্যকলাপ করার পর সেটা কিন্তু আলাদা হতে পারে। তো স্বাভাবিক ধরা হয় 60 থেকে 100 যদি বিটস পার মিনিট হয় তাহলে সেটা কিন্তু স্বাভাবিক। আর মনে রাখবেন বন্ধুরা, এই হার্ট রেট বা পালস রেটকে মেজার করার পদ্ধতি হচ্ছে হাতের কবজির মধ্যে আমরা দুটো আঙ্গুলের সাহায্যে কিন্তু মেজার করতে পারি, অথবা গলার পাশে কিন্তু আঙ্গুল দিয়ে আমরা অনুভব করে সেটাকে নির্ণয় করতে পারি। এরপর বন্ধুরা আমরা জানার চেষ্টা করব যে উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কি না, সেটা জানার জন্য একটা পদ্ধতি রয়েছে, বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স এই ফর্মুলাটা হচ্ছে যে ওয়েট যেটা কেজিতে থাকবে পার হাইট যেটা মিটার স্কোয়ারে থাকবে। অর্থাৎ এই ক্যালকুলেশন করে যদি আপনার রেজাল্টটা যদি
18.5 বা তার কম আসে তাহলে আন্ডার ওয়েট বলা হবে, মানে উচ্চতা অনুযায়ী ওজন আপনার কম রয়েছে। যদি এই ক্যালকুলেশন করে যদি সেটা 18.5 থেকে 25 আসে তাহলে সেটাকে স্বাভাবিক ওয়েট ধরা হবে। যদি কোনো কারণে 25 থেকে 29 আসে তাহলে ওজনটা একটু বেশি ধরা হবে। যদি কোনো কারণে 30 বা তার বেশি হয় তাহলে ওজন আপনার অতিরিক্ত রয়েছে, তার ক্ষেত্রে ওজনটা আপনাকে কমানো উচিত বা আপনি কোনো রোগের মধ্যে রোগ সম্মুখীন হচ্ছেন। এরপর বন্ধুরা আমরা রেসপিরেশন রেট সম্পর্কে জেনে নেব, অর্থাৎ 1 মিনিটে আমরা কতবার শ্বাস নিচ্ছি সেটাকে বলা হয় রেসপিরেশন রেট। অর্থাৎ আমরা প্রতি মিনিটে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের 12 থেকে 16 বার আমরা শ্বাস নিয়ে থাকি। বাচ্চাদের ক্ষেত্রে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে কি হয় 44 পার মিনিট হতে পারে। আর মনে রাখবেন এই রেসপিরেশন রেট কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু আলাদা হতে পারে, অর্থাৎ বিশ্রাম অবস্থা একরকম হয় এবং কার্যকলাপ করার সময় একরকম হয়। এবং সর্বশেষে বন্ধুরা আমরা জানার চেষ্টা করব যে আমাদের শরীরের রক্তে অক্সিজেনের উপস্থিতি ঠিক আছে কি না, সেটাকে জানার উপায় হচ্ছে অক্সিজেন লেভেল চেক করা। অক্সিজেন লেভেল চেক করাকে ইংলিশে বলা হয় SpO2, যার পুরো নাম হচ্ছে স্যাচুরেশন অফ পেরিফেরাল অক্সিজেন। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 95 থেকে 100% থাকলে সেটাকে স্বাভাবিক ধরা হবে। আপনি বাড়িতে অক্সিমিটার যন্ত্রের সাহায্যে সেটাকে পরিমাপ করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।